গতদিনের ধারাবাহিকতায় আজকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতা বিধান করব। 2018 সালে সকল বোর্ডের আসা একটা প্রশ্ন ছিল এই ধরনের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় যে জারণ বিজারণ বিক্রিয়াটা সংঘটিত হয় সে জারণ বিজারণ বিক্রিয়াটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে বলা হয়েছিল এবং সেই বিক্রিয়া মাধ্যম নির্দিষ্ট করা ছিল সালফিউরিক অ্যাসিড বা অম্লীয় মাধ্যম। তোমাদের বইতে বা আমার শীটটাতে দেখবা একটা চার্ট দেওয়া আছে জারক বিজারক যাদের তোমার প্রাথমিক অবস্থায় পরিবর্তন দেওয়া থাকে এবং বিক্রিয়া শেষে একটা অবস্থা দেওয়া থাকে, একটা চার্ট দেখবা। সেই চার্টের মধ্যে যে জারক এবং বিজারকগুলো রয়েছে তোমাদের কাজ হচ্ছে সেই জারক বিজারকগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবো আমার শীট থেকে। এবং সেখানের মধ্যে আমি একটা কথা লিখে দিচ্ছি দেখবা, সেটা হচ্ছে এই চার্টের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেই তাদের মধ্যকার বিক্রিয়া অর্থাৎ জারক এবং বিজারকের মধ্যকার বিক্রিয়াগুলো শুধুমাত্র অম্লীয় মাধ্যমে হবে। তোমার বইতে যে চার্টটা দেওয়া থাকে সেখানে ক্ষারীয় মাধ্যমও জারক বিজারকের ইলেকট্রন সংখ্যার কি ধরনের পরিবর্তন হয় সেটা দেয়া থাকে, তবে বোর্ড পরীক্ষায় কখনো ক্ষারীয় মাধ্যমের অবস্থা নিয়ে প্রশ্ন আসবে না। বোর্ড পরীক্ষায় প্রশ্ন শুধুমাত্র অম্লীয় পরিবেশ নিয়ে আসবে। সেই কারণে মাথায় রাখবা যে অম্লীয় পরিবেশে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এই জাতীয় যে জারকগুলো রয়েছে বা হাইড্রোজেন সালফাইডের মধ্যে যে বিজারকগুলো রয়েছে তাদের কি ধরনের পরিবর্তনটা ঘটে সেই জিনিসটা অবশ্যই তোমার মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা একটু শুরু করি। 2018 সালের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ার মাধ্যমটা হচ্ছে অম্লীয় পরিবেশ, হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ এটা একটা অম্লীয় মাধ্যম। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা সলভ করতে যাই অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা বিক্রিয়াটা কিভাবে করব, আমরা গতদিন কিছু রুলস বলেছিলাম এবং সেটার প্রথম পেজে রুলস গুলো দেওয়া আছে। সেই রুলস অনুসারে আজকে আমরা একই রকম ভাবে অ্যানালাইসিস করব। এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা রয়েছে সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে এখান থেকে দুটো অংশ পাবা, একটা হচ্ছে K+ আর একটা হচ্ছে MnO4-। এই যে K+ আমি পাচ্ছি, এই K+ বিক্রিয়া শেষেও K+ অবস্থায় থাকে, অর্থাৎ তার জারণ সংখ্যা কোনো ধরনের পরিবর্তন ঘটে না। যেহেতু পটাশিয়াম আয়নের জারণ সংখ্যা কোনো পরিবর্তন ঘটে না বিক্রিয়ায়, সে কারণে পটাশিয়াম আয়নটা হচ্ছে এখানে একটা দর্শক আয়ন। এবং দর্শক আয়নকে বাদ দিয়ে যে অংশটা পাবো আমরা প্রথমে সেই অংশটা লিখবো, MnO4- অংশটা পাবো, সেই অংশটা লিখলাম। একই রকম ভাবে হাইড্রোজেন সালফাইড যে জিনিসটা রয়েছে সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে সেখানে আমরা দুটো অংশ পাবো, একটা হচ্ছে 2H+ আর একটা হচ্ছে S2-। এখানে 2H+ বা হাইড্রোজেন আয়ন যেটা রয়েছে বিক্রিয়ার পূর্বে হাইড্রোজেনের চার্জ সংখ্যা যেমন +1 থাকে, বিক্রিয়া শেষে হাইড্রোজেনের চার্জ সংখ্যা +1ই থাকবে, অর্থাৎ এখানে যে হাইড্রোজেন আয়নটা রয়েছে সেই হাইড্রোজেন আয়নেরও কোনো ধরনের চার্জ সংখ্যা পরিবর্তন না হওয়ার কারণে এটি হচ্ছে এখানে একটা দর্শক আয়ন। তাহলে দর্শক আয়নটা বাদ দিয়ে যে অংশটা পাই সেটা হচ্ছে সালফার 2 আয়ন যেটা আছে সেটা। তাহলে আমরা বুঝলাম প্রথমে যে দর্শক আয়ন বাদ দিয়ে যা যা পাবো সেগুলোকে প্রথমে সেপারেটলি লিখবো। লিখার পরে আমরা দেখতেছি কি এখানে পাচ্ছি আমরা MnO4-, যেখানে ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা হচ্ছে কত, ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা হচ্ছে +7। এই +7 অবস্থাটা বিক্রিয়া শেষে কনভার্ট হয় +2 তে। তাহলে আমরা এখানে দেখতেছি তার জারণ সংখ্যা +7 থেকে +7 থেকে +2 হচ্ছে, অর্থাৎ তার জারণ সংখ্যাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। +7 থেকে +2 হওয়া মানে কি জারণ সংখ্যা কমে যাচ্ছে। আর কোন আয়নের যদি চার্জ সংখ্যা বা জারণ সংখ্যা কমে যায় তাকে আমরা কি বলি, বিজারণ হইছে বলি। কেন বিজারণ হইছে বলি, কারণ তার চার্জ সংখ্যা কমে যাচ্ছে মানে সে ডেফিনেটলি ইলেকট্রন গ্রহণ করছে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের কি ঘটে, বিজারণ ঘটে। অর্থাৎ এখানে MnO4-, স্পেসিফিক ভাবে যদি বলি Mn+7টা ইলেকট্রন গ্রহণ করে এবং এসে Mn+7টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ কনভার্ট হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই প্রথম অংশটাতে আমাদের ইলেকট্রন গ্রহণ করার কারণে কোন ধরনের বিক্রিয়া ঘটছিল, রিডাকশন বিক্রিয়া ঘটছিল। এবং এটা যেহেতু অর্ধকোষে আমরা সেপারেট করে লিখতেছি সেই কারণে এটা লিখলাম যে রিডাকশন হাফ। ওকে, একই রকম ভাবে যে সালফার 2- আয়নটা রয়েছে সেই সালফার 2- আয়নটা বিক্রিয়া শেষে সালফার 0 তে কনভার্ট হয়। তাহলে -2 থেকে 0 হচ্ছে মানে কি তার চার্জ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, -2 থেকে 0 হওয়া মানে চার্জ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর কোন আয়নের চার্জ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি ঘটা, জারণ ঘটা। জিনিসটাকে আরেকটু যদি সহজ ভাবে বলি সেটা হচ্ছে -2 থেকে 0 হইতে গিয়ে সে দুইটা ইলেকট্রন কি করছে,
সে দুইটা ইলেকট্রন দান করছে। আর যে জিনিসটা দান করা হয় সেটাকে আমরা সব সময় তীর চিহ্নের ডান পাশে প্লাস হিসেবে লিখবো। এটা আইউপ্যাক রুলসেই হচ্ছে কি, আইউপ্যাক রুলসটা হচ্ছে এখানে কোনো জিনিস তুমি তীর চিহ্নের বামে মাইনাস দিয়ে লিখতে পারবে না। এখানে সবগুলো ইলেকট্রনকে তুমি প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করবা। যেহেতু সালফার 2 ইলেকট্রন দান করতেছে, স্বাভাবিকভাবে তুমি এখানে -2 দিয়ে লিখার কথা, কিন্তু এটা যদি আমরা ওই সাইডে লিখি তখন সেটা হয়ে যাচ্ছে +2। এই জিনিসটাকে সহজভাবে বললে যদি এভাবে বলি, -2 কে আমার 0 সমান করতে হবে। তাহলে 0 কে আমি -2 সমান কিভাবে করব? অবশ্যই এখান থেকে 0 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 2 বিয়োগ করতে হবে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0 + -2, অর্থাৎ হচ্ছে 0 + 2 ইলেকট্রন। তো কথাটা বুঝা যাচ্ছে? কথাটা বলা হচ্ছে খুবই সহজভাবে বলা হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, আমাদের MnO4 অংশটাকে আমরা সেপারেট করলে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে K+ আর একটা হচ্ছে MnO4-। এখানের মধ্যে যে K+টা পাচ্ছি সেটা বিক্রিয়া পূর্বে যে অবস্থা, বিক্রিয়া শেষে একই অবস্থা, অর্থাৎ এখানে পটাশিয়াম আয়নে যার সঙ্গে কোনো ধরনের পরিবর্তন ঘটে না। যেহেতু পটাশিয়ামে যার সঙ্গে কোনো ধরনের পরিবর্তন ঘটে না, তাই এখানে পটাশিয়ামে কি ঘটে? অবশ্যই পটাশিয়ামের এখানে কোনো ধরনের যার সঙ্গে পরিবর্তন না ঘটা, মানে হচ্ছে সে এখানে কি হিসেবে কাজ করতেছে? দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে। একই রকম ভাবে হাইড্রোজেন সালফাইডকে বিস্ফোরণ করলে আমরা পাচ্ছি 2H+। যে 2H+টা পাচ্ছি সে বিক্রিয়া শেষেও কি অবস্থায় থাকবে? 2H+ অবস্থায় থাকবে, অর্থাৎ হাইড্রোজেন চার সংখ্যা +1টা কখনোই পরিবর্তন ঘটে না। সেই কারণে এখানে হাইড্রোজেন আয়নটা আছে দর্শক আয়ন। দর্শক আয়ন বাদ দিয়ে আমরা যে দুটো অংশ পাবো, একটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন আর একটা হচ্ছে সালফার আয়ন। তাহলে এই যে পারম্যাঙ্গানেট আয়নটা আছে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ কনভার্ট হয়। যেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করে সেই কারণে সেটা লিখলাম কি, রিডাকশন হাফ, অর্থাৎ সেখানে কি ঘটে? তার বিজারণ ঘটে। একই রকম ভাবে আমরা দেখি সালফার 2- টা সালফার 0 তে কনভার্ট হয়। সালফার 2- টা 0 তে কনভার্ট হওয়ার সময় দুটো ইলেকট্রন দান করে। ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে জারণ, ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ। যেহেতু এখানে সালফার 2- টা দুটো ইলেকট্রন দান করছে সেই কারণে এখানে জারণ করছে, সেই কারণে আমরা বলছি এটা অক্সিডেশন হাফ। আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখন আমরা জিনিসটাকে একটু সুন্দরভাবে লিখে আরেকবার। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাচ্ছি KMnO4 অংশ থেকে আমরা পাচ্ছি রিডাকশন হাফ হিসেবে পাচ্ছি তোমার MnO4-। এই রিডাকশন হাফ থেকে পাওয়া MnO4- টা বিক্রিয়া শেষে কনভার্ট হবে Mn2+ এ। তাহলে আমাদের প্রথম রুলসটা ছিল কি রকম? আমাদের 4 নাম্বার মানে রুলসে 4 নাম্বার পয়েন্টে চলে যাবা। 4 নাম্বার পয়েন্টে বলা হয়েছিল, 4-এর 1 নাম্বার পয়েন্টে ছিল এরকম যে অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যতীত যদি কোনো পরমাণু থাকে তাকে ব্যালেন্স করে নিতে। আমরা যে পারম্যাঙ্গানেট আয়নটা পাচ্ছি সেখানে অক্সিজেন বাদ দিয়ে আমাদের কোন পরমাণুটা আছে? ম্যাগনেসিয়াম পরমাণুটা আছে। বিক্রিয়া পূর্বে ম্যাগনেসিয়াম পরমাণু একটা, বিক্রিয়া পরও ম্যাগনেসিয়াম পরমাণু একটা, অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা সমান। তাহলে তাকে কোনো ধরনের নতুন সংখ্যা দিয়ে ব্যালেন্স করার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এখানে আমাদের 4-এর 1 নাম্বার পয়েন্ট যেটা সেটা অ্যাপ্লিকেবল না। ওকে, এরপর 2 নাম্বার রুলসটা ছিল এরকম। 2 নাম্বার রুলসটা ছিল যে অক্সিজেন সংখ্যা যে পাশে কম থাকবে সে পাশে পানি যোগ করতে হবে। কতটা পানি যোগ করতে হবে? যতটা অক্সিজেন পরমাণু কম থাকবে ততটা। তাহলে আমরা এখানে দেখতে পারম্যাঙ্গানেট আয়নে অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে যে পাশে অক্সিজেন কম, কোন পাশে অক্সিজেন কম? বিক্রিয়া শেষে কোনো ধরনের বর্তমানে অক্সিজেন দেখতেছি না, তার মানে হচ্ছে কি যে পাশে অক্সিজেন কম সে পাশে এই 4টা অক্সিজেনের পরিবর্তে 4 অণু পানি লিখতে হবে। তাহলে আমরা ডান পাশে 4 অণু পানি লিখলাম। তাহলে আমাদের 2 নাম্বার রুলসটা এখানে অ্যাপ্লিকেবল, এবং সেই 2 নাম্বার রুলস অনুসারে 4টা অক্সিজেন ঘাটতি মেটানোর জন্য আমরা উৎপাদে 4 অণু পানি যোগ করলাম। এরপর 3 নাম্বার রুলস হচ্ছে কি? 3 নাম্বার রুলস হচ্ছে এই যে আমি 4 অণু যে পানি যোগ করলাম, 4 অণু পানি যোগ করতে গিয়ে এখানে কয়টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে? দেখো তো 8টা হাইড্রোজেন হচ্ছে। তো 3 নাম্বার রুলস বলছে যে পাশে হাইড্রোজেন কম থাকবে সে পাশে হাইড্রোজেনের ঘাটতিটাকে মেটাবো আমরা H+ দিয়ে। তাহলে আমাদের বাম পাশে আমরা বর্তমানে কোনো ধরনের হাইড্রোজেন দেখতেছি না, কিন্তু ডান পাশে হাইড্রোজেন কয়টা আছে? 8টা। দ্যাট মিন্স আমার বাম পাশে 8টা হাইড্রোজেন কম আছে। যে 8টা হাইড্রোজেন কম আছে তাদেরকে আমরা কি হিসাবে লিখবো? AH+ হিসেবে লিখবো। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার রুলসটা এখানে অ্যাপ্লিকেবল। 3 নাম্বার রুলসটাকে ভ্যালিড করতে গিয়ে আমাদের 4 অণু পানি যেহেতু আমরা লিখছি সেখানে 8টা হাইড্রোজেন আছে, সেই 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা তীর চিহ্নের বাম পাশে 8H+ লিখলাম।
এরপর যে 4 নাম্বার রুলসটা ছিল কি ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করা। তো আমরা দেখতেছি বাম পাশে এখানে ম্যাগনেসিয়ামটা হচ্ছে +7 আর ডান পাশে ম্যাগনেসিয়ামটা হচ্ছে +2। তাহলে ডেফিনেটলি +7টা +2 তে কনভার্ট হওয়ার সময় 5টা ইলেকট্রন গ্রহণ করছিল। তাহলে আমরা এখানে 5টা ইলেকট্রন যোগ করব এখন। তাহলে আমার বাম পাশে 5টা ইলেকট্রন যদি আমরা যোগ করি তাহলে +7 এবং +2 কি হয় সমান হয়। তাহলে 4 নাম্বার রুলসটা অ্যাপ্লিকেবল। তাহলে আমরা একবার জিনিসটা রিভিউ করতে, সেটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়াশীলে কনভার্ট হয় ম্যাগনেস 2+ আয়নে। তাহলে এই পারম্যাঙ্গানেট আয়নটা ম্যাগনেস 2+ আয়নে কনভার্ট হওয়ার সময় তোমার বাম পাশে যেহেতু 4টা অক্সিজেন থাকে, সেই অক্সিজেন সংখ্যাটাকে ব্যালেন্স করার জন্য ডান পাশে 4 অণু পানি যোগ করা হয়। 4 অণু পানি যোগ করার ফলে ডান পাশে 8টা হাইড্রোজেন হয়ে যায়। সেই 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য তীর চিহ্নে বাম পাশে 8H+ লেখা হয়। ওকে, এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামটা বর্তমানে +7 অবস্থায় থাকে, বিক্রিয়াশীলে +2 তো হয়। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা যে ইমব্যালেন্স আছে সেই ইমব্যালেন্সটা কাটাতে গিয়ে আমরা তীর চিহ্নে বাম পাশে 5টা ইলেকট্রন কি করব যোগ করব। তাহলে আমরা রিডাকশন হাফে যে রুলস গুলো অ্যাপ্লিকেবল হয় সেই রুলস গুলো ব্যবহার করে ফেললাম। একই রকম ভাবে আমরা আবার অক্সিডেশন হাফে যে পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলো লিখব। তাহলে অক্সিডেশন হাফে আমরা জানি কি H2S থেকে আমরা যে জিনিসটা পাই দশক আয়ন বাদ দিয়ে সেটা হচ্ছে H2-। এই H2- টা বিক্রিয়া শেষে কনভার্ট হয় সালফারে, যেখানে সালফারের জারণ সংখ্যা হবে 0। তাহলে -2টা কনভার্ট হচ্ছে কততে? 0-তে। এখন আমরা 4-এর 1 নাম্বার রুল জানি কি অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে যে পরমাণুগুলো থাকবে সেগুলোকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে সালফার সারা আর কোন ধরনের পরমাণু কি আছে, মানে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে শুধু সালফারই থাকে। তো সালফারটা বিক্রিয়ার পূর্বে 1, বিক্রিয়া শেষেও 1, অর্থাৎ এখানে আমাদের 1 নাম্বার রুলসটা অ্যাপ্লিকেবল না, মানে এখানে আমাদের কোনো ধরনের সংখ্যা দিয়ে ব্যালেন্স করার প্রয়োজন হচ্ছে না। 2 নাম্বার রুলস ছিল কি 2 নাম্বার রুলস ছিল তোমার অক্সিজেনের যে ইমব্যালেন্সটা থাকবে সেই ইমব্যালেন্সটাকে মেটানোর জন্য আমাদের যে পাশে অক্সিজেন কম থাকে সেই পাশে কি করতে হয় পানি যোগ করতে হয়। তাহলে যেহেতু আমরা এখানে বিক্রিয়কে কোনো ধরনের অক্সিজেন দেখতেছি না, তাহলে আমাদের উৎপাদে পানিরও যোগ করার প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ এখানে 2 নাম্বার রুলসটা অ্যাপ্লিকেবল না। 3 নাম্বার রুল ছিল কি 3 নাম্বার রুল হচ্ছে যদি আমরা পানি যোগ করি তাহলে যে হাইড্রোজেন উৎপন্ন হয় সেই হাইড্রোজেনের কে ব্যালেন্স করার জন্য আমাদের হাইড্রোজেন আয়ন যোগ করতে হয় অন্য পাশে। যেহেতু এখানে কোনো ধরনের পানি যোগ করা হয় নাই তাহলে হাইড্রোজেন উৎপন্ন হয় নাই, যেহেতু হাইড্রোজেন উৎপন্ন হয় নাই তাই আমাদের হাইড্রোজেন আয়নও যোগ করার প্রয়োজন নাই, অর্থাৎ আমাদের 3 নাম্বার রুলসটা এখানে অ্যাপ্লিকেবল না। এরপর 4 নাম্বার রুলসটা কি 4 নাম্বার রুলসটা হচ্ছে ইলেকট্রনের ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হবে। একটু আগে আমি দেখাইছিলাম যে -2 কে 0 সমান করার জন্য আমরা 0 এর সাথে কয়টা ইলেকট্রন যোগ করব? 2টা ইলেকট্রন যোগ করব। যোগ করলে আমাদের দুই পাশে ইলেকট্রনটা কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 4 নাম্বার রুলসটা অ্যাপ্লিকেবল। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা অক্সিডেশন হাফে দেখতেছি সালফার 2টা ইলেকট্রন দান করে, আবার রিডাকশন হাফে আমরা দেখতেছি পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই দুইজন যেহেতু একই সাথে বিক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করবে কার থেকে? সালফার থেকে। তাহলে সালফার ইলেকট্রন দিচ্ছে 2টা, পারম্যাঙ্গানেট গ্রহণ করতে 5টা, এটা তো সম্ভব না। তাহলে সালফার যখন যতটা ইলেকট্রন দিবে পারম্যাঙ্গানেট ঠিক ততটা ইলেকট্রনে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। তাহলে এই যে ইলেকট্রনের যে অসমতা হচ্ছে 2 এবং 5 তো সমান না, আমাদের এই ইলেকট্রন সংখ্যাটা কি করে নিতে হবে? সমান করে নিতে হবে। অর্থাৎ আমাদের 1 নাম্বার বিক্রিয়া যেটা দেয়া আছে, অর্থাৎ 5 কে আমাদের 2 এর সমান করার জন্য আমরা একটা সংখ্যা দ্বারা গুণ করব। রিডাকশন হাফকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমাদের ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 10টা। একই রকম ভাবে আমরা অক্সিডেশন হাফটাকে 5 দ্বারা গুণ করব। তাহলে 5 এবং 2 গুণ করলে কত হয়? 10টা। অর্থাৎ তখন সালফার 10টা ইলেকট্রন দান করবে। অর্থাৎ আমরা যদি 5 অণু সালফার নিই তখন 5 অণু সালফার 10টা ইলেকট্রন দান করবে। আর আমরা যদি একই সাথে 2 অণু পারম্যাঙ্গানেট নিই তখন সে 10টা ইলেকট্রন কি করতে পারবে? মানে এখানে যদি আমরা 5 অণু সালফার নিই তাহলে সে 10টা ইলেকট্রন দান করতে পারবে, আর আমরা যদি এখানে 2 অণু পারম্যাঙ্গানেট নিই তখন সে 10টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অর্থাৎ তখন তাদের ইলেকট্রন সংখ্যাটা সমান হবে, অর্থাৎ সালফার যতটা ইলেকট্রন দান করবে পারম্যাঙ্গানেট ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে যখন এই ধরনের ইমব্যালেন্স থাকবে ইলেকট্রন অক্সিডেশন এবং রিডাকশনে তখন তোমরা একটা
সর্বনিম্ন সংখ্যা যেটা দিয়ে তারা ব্যালেন্স হয়ে যায় ইলেকট্রন সংখ্যা, সেই সংখ্যাটা দিয়ে তোমাদের তাদের দুইজনকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করার পরে আমরা যে জিনিসটা পাচ্ছি, গুণ করার পরে আমরা অক্সিডেশন হাফ হিসেবে পাচ্ছি কি, অক্সিডেশন হাফ হিসেবে পাচ্ছি 5 অণু সালফার আয়ন, 5 অণু সালফারে কনভার্ট হয় এবং 10টা ইলেকট্রন সে কি করে, দান করে। রিডাকশন হাফে আমরা পাচ্ছি কি, রিডাকশন হাফে পাচ্ছি আমরা 2 অণু পারম্যাঙ্গানেট আয়ন, 2 অণু পারম্যাঙ্গানেট আয়ন দেখা যাচ্ছে। 2 অণু, এখানে সবগুলোকে আমরা 2 দ্বারা গুণ করতে হবে। 2 অণু পারম্যাঙ্গানেট আয়ন প্লাস হচ্ছে 16H প্লাস প্লাস হচ্ছে 10 ইলেকট্রন এবং সেখান থেকে আমরা পাচ্ছি 2Mn2 প্লাস এবং 8H2O। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্তমানে আমরা যে দুইটা জিনিস পাইলাম সেই দুইটা জিনিসকে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে অক্সিডেশন হাফ এবং রিডাকশন হাফকে যদি আমরা যোগ করি তাহলে কি কি পাই দেখি তো। আমরা দেখতেছি যা যা থাকবে সেটা হচ্ছে 5s2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া পূর্বের অবস্থা। আর বিক্রিয়া পরের অবস্থায় আমরা কি কি পাচ্ছি, বিক্রিয়া পরের অবস্থায় আমরা পাচ্ছি 5 সালফার প্লাস হচ্ছে 10 ইলেকট্রন প্লাস হচ্ছে 2Mn2 প্লাস প্লাস হচ্ছে 8H2O। তাহলে তীর চিহ্নের বাম পাশে 10টা ইলেকট্রন, তীর চিহ্নের ডান পাশে 10টা ইলেকট্রন, তারা কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পরে আমরা কি পাচ্ছি, কাটাকাটি যাওয়ার পরে আমরা পাচ্ছি 5s2 মাইনাস প্লাস হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 16H প্লাস, তারপর হচ্ছে তীর চিহ্ন দিয়ে ডান পাশে পাচ্ছি 5 সালফার প্লাস হচ্ছে 2Mn2 প্লাস প্লাস হচ্ছে 8H2O। এখন আমাদের প্রয়োজনীয় দর্শক আয়ন এনে বিক্রিয়াটাকে পরিপূর্ণতা দান করতে হবে এবং দর্শক আয়নগুলো আনার জন্য তোমাদের যে রুলসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানের মধ্যে যা যা আছে, যে সালফার 2 মাইনাস আয়ন, এই সালফারের দর্শক আয়ন ছিল কে, হাইড্রোজেন। তাহলে আমরা লিখবো এখান থেকে 5H2S। এই MnO4 মাইনাস বা পারম্যাঙ্গানেট আয়নের দর্শক আয়ন কে ছিল, পটাশিয়াম। তাহলে আমাদের এখানে পটাশিয়াম এনে লিখতে হবে 2KMnO4। এই যে 16H প্লাস, H প্লাস এর উৎস হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড। 16H প্লাস কে সালফিউরিক অ্যাসিড দ্বারা রিপ্রেজেন্ট করার জন্য লিখতে হবে 8H2SO4, কারণ হাইড্রোজেন আয়ন, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন কয়টা দান করে, 2টা। তাহলে 16টা H প্লাস মানে কি, 16টা হাইড্রোজেন আয়ন দান করার জন্য কয় মোল সালফিউরিক অ্যাসিড লাগবে, 8 মোল। তাহলে আমরা 8 মোল সালফিউরিক অ্যাসিড নিলাম। এরপর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে সালফার, এই সালফারটার তো কোনো দর্শক আয়ন থাকবে না, সালফার তো সালফারই উৎপন্ন হয়েছে, তাহলে এটা অপরিবর্তিত রাখলাম। এখন যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে বিক্রিয়কে যতগুলো তোমার ধাতু থাকবে ততগুলো ধাতু সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে এখানে ধাতু কে কে ছিল, এখানে ধাতু হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। এখানে ধাতু আরেকটা আছে কে, ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে। দেন হচ্ছে কে, আর তো কোনো ধাতু নাই, আরেকটা উৎপন্ন হয়েছিল আমাদের পানি। তা আমরা একটু ব্যালেন্স করি সংখ্যাগুলো। আমরা দেখতেছি বিক্রিয়ার পূর্বে কে কে আছে, বিক্রিয়ার পূর্বে আছে হাইড্রোজেন, সালফার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন এবং সালফেট। বিক্রিয়ার পূর্বে হাইড্রোজেন আছে কয়টা, 10টা। তাহলে আমাদের অবশ্যই পানির সামনে কত লিখতে হবে, 5। তাহলে হাইড্রোজেন সংখ্যাটা কি হবে, ব্যালেন্স। এখানে হচ্ছে 10টা হাইড্রোজেন, এখানেও আছে 10টা হাইড্রোজেন, তখন হাইড্রোজেনটা কি হবে, ব্যালেন্স হবে। এরপর আমরা এখানে পটাশিয়াম দেখতেছি কয়টা, 2টা। এখানে পটাশিয়াম আছে কয়টা, 2টা, তাহলে পটাশিয়ামটা ব্যালেন্স আছে। এরপর ম্যাগনেসিয়াম দেখতেছি এখানে আছে 2টা, এখানে ম্যাগনেসিয়াম আছে 1টা, তাহলে এর সামনে কত লিখতে হবে, 2 লিখতে হবে।
তাহলে ব্যালেন্স হলো ম্যাঙ্গানিজ। এরপর আসো অক্সিজেনটাকে আমরা ব্যালেন্স করি। অক্সিজেন এখানে আছে কয়টা? 8টা। আর এখানে আমরা দেখতেছি অক্সিজেন আছে কয়টা? 5টা। তাহলে তো অক্সিজেন কি হলো না, ব্যালেন্স হলো না। তাহলে এই জায়গাটাতে একটা, আচ্ছা এখানে হাইড্রোজেন, এখানে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখব না, সংখ্যা না লিখে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করি। তো এখানে দেখতেছি আমাদের বিক্রিয়া শেষে সালফার উৎপন্ন ছিল 5টা, তাহলে ডেফিনেটলি এখানে 5 অণু হাইড্রোজেন সালফাইড থাকবে, এটা ফিক্স কথাবার্তা। আমরা এখানে দেখছি বিক্রিয়া শেষে পটাশিয়াম উৎপন্ন হয় 2টা, তাহলে বিক্রিয়া পূর্বে অবশ্যই 2KMnO4 নিতে হবে। ম্যাগনেসিয়াম বিক্রিয়া পূর্বে আছে 2টা, তাহলে উৎপাদে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। আর এখানে থাকে পানি। আচ্ছা বর্তমানে কি কি ব্যালেন্স আছে? বর্তমানে আমরা দেখছি বিক্রিয়া পূর্বে 5টা সালফার, বিক্রিয়া শেষে 5টা সালফার, তার মানে হচ্ছে আমাদের সালফারটা ব্যালেন্স অবস্থায় আছে। পটাশিয়াম বিক্রিয়া পূর্বে ছিল 2টা, বিক্রিয়া শেষে 2টা, তাহলে পটাশিয়াম ব্যালেন্স। বিক্রিয়া পূর্বে ম্যাগনেসিয়াম 2টা, বিক্রিয়া শেষে ম্যাগনেসিয়াম 2টা, তাহলে ম্যাগনেসিয়াম ব্যালেন্স। এরপর সালফেটটা দেখো তো, এখানে সালফেটের উৎস হচ্ছে বিক্রিয়া পূর্বে সালফেটের উৎস শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড, আর বিক্রিয়া শেষে সালফেটের উৎস হচ্ছে দুইজন, একটা হচ্ছে পটাশিয়াম সালফেট আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এই যে জিনিসটা ব্যালেন্স করার জন্য অবশ্যই আমার উৎপাদ সংখ্যাকে প্রায়োরিটি দিতে হবে। উৎপাদ সংখ্যাকে প্রায়োরিটি দিয়ে আমরা বিক্রিয়ক সংখ্যা, অর্থাৎ আমরা এখানে ব্লাইন্ডলি কোন একটা সংখ্যা বসাই দিতে পারবো না। কেন বসাইতে পারবো না? কারণ এখানে যদি আমি কোন একটা ব্লাইন্ডলি একটা সংখ্যা বসাই, আমাকে উৎপাদের জিনিসটা তো আমাদের ফিক্সড হয়ে গেল। সালফেট এখানে টোটাল আছে 3টা, তাহলে আমি তো এখানে আন্দাজে একটা সংখ্যা বসাতে পারবো না। বুঝে গেছে কথাটা? তাহলে যেহেতু আমাদের উৎপাদে 3টা সালফেট আছে, সেই কারণে আমাদের অবশ্যই বিক্রিয়কে সালফিউরিক অ্যাসিডের সামনে কত লিখতে হবে? 3 লিখতে হবে। তখনই তোমার সালফেট সংখ্যাটা কি হবে? ব্যালেন্স হবে। তাহলে আমাদের সালফেটটা ব্যালেন্স হলো। এরপর আমরা যদি অক্সিজেন সংখ্যা দেখি, বিক্রিয়ার পূর্বে অক্সিজেন 2KMnO4 এর মধ্যে অক্সিজেন আছে 8টা। আর আমার উৎপাদে অক্সিজেনের উৎস হচ্ছে কে? পানি। বিক্রিয়কের মধ্যে অক্সিজেনের উৎস শুধুমাত্র হচ্ছে পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে সেটা, আর উৎপাদে অক্সিজেনের উৎস শুধুমাত্র পানি। তাহলে এখানে যেহেতু 1 1, তাহলে আমার এখানে তো 2 সংখ্যাটা ফিক্সড হয়ে গেছে, KMnO4 সামনে 2 সংখ্যাটা ফিক্সড। তাহলে এই 2 সংখ্যাকে প্রায়োরিটি দিয়ে আমার এই পাশে একটা সংখ্যা বসাতে হবে। এই সংখ্যা একটু পরে বসায় আমরা এখানে হচ্ছে 2 * 4 মানে হচ্ছে কয়টা? টোটাল অক্সিজেন হচ্ছে 8টা। তাহলে অবশ্যই আমার পানি কয় অণু হইতে হবে? 8 অণু, না হলে আমরা অক্সিজেন সংখ্যা ব্যালেন্স করতে পারবো না। আমরা এই যে বিক্রিয়ক অক্সিজেন 8টা, তাহলে উৎপাদে অবশ্যই কয়টা হইতে হবে? 8টা হইতে হবে। 8টা বসালাম। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন সংখ্যাটা দেখি এখন। হাইড্রোজেনের উৎস হচ্ছে আমাদের এখানে দুইজন, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন আছে, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 6টা, আর হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন আছে 10টা। ঠিক আছে? তাহলে ইন টোটাল হচ্ছে কয়টা? 16টা। আর উৎপাদের মধ্যে হাইড্রোজেন উৎস শুধুমাত্র পানি, সেখানে আমরা দেখতেছি কয়টা আছে? 16টা আছে। দ্যাট মিন্স আমাদের হাইড্রোজেনটাও ব্যালেন্স হয়ে গেল। তাহলে ওভারঅল ব্যালেন্সিং করার পরে আমরা যে বিক্রিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে কি 5H2S plus 2KMnO4 plus 3H2SO4, তীর চিহ্ন দিয়ে লিখবা 5S plus K2SO4 plus 2MnSO4 plus 8H2O। যশোর বোর্ড 2017 আসা একটা প্রশ্ন আমরা একটু অ্যানালাইসিস করি। প্রশ্নটাতে বলা হচ্ছে H2C2O4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে বিক্রিয়া করে, তখন তাদের মধ্যে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করতে হবে। তো এখন এই যে প্রশ্নটা দেয়া আছে, এই প্রশ্নের মধ্যে যে বিক্রিয়ক অংশটা আছে, এখানে H2C2O4 KMnO4 এবং H2SO4 এর মধ্যে সালফিউরিক অ্যাসিডটা শুধুমাত্র নির্দেশ করে এটা একটা বিক্রিয়া মাধ্যম, এটা হচ্ছে অম্লীয় পরিবেশ। আর এখানে H2C2O4 এই সংকেতটা দেখে অনেকের কাছে এটা আননোন হইতে পারে, কিন্তু সংকেতটাকে যদি একটু আমরা ভেঙে লিখি, তাহলে সংকেতটা হচ্ছে এই ধরনের COOH বন্ড COOH, যেটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে? তাহলে এখন এই অক্সালিক অ্যাসিডটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতেছে কিসের উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এখন অক্সালিক অ্যাসিডকে যদি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা ভাগে ভাগ করি, তাহলে আমরা পাবো সেটা হচ্ছে 2H+ এবং হচ্ছে C2O4
2-, যেখানে ধনাত্মক হাইড্রোজেন আয়ন হচ্ছে একটা দর্শক আয়ন, অর্থাৎ তার বিক্রিয়ার পূর্বে জারণ সংখ্যা এবং বিক্রিয়ার পরে জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে যেটা দর্শক আয়ন সেটা নিয়ে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে যার তোমার জারণ সংখ্যা পরিবর্তন ঘটায় তাকে নিয়ে। এখন C2O4 2- বা অক্সালেট আয়নটা অম্লীয় পরিবেশে সব সময় তোমার কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়। এটা হচ্ছে ফিক্সড কথাবার্তা যে অক্সালেট আয়ন অম্লীয় পরিবেশে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হবে। এখন এই অক্সালেট আয়নে তুমি যদি কার্বনের জারণ সংখ্যা বের করো তাহলে তুমি দেখবা সেখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3, আর কার্বন ডাই অক্সাইডে যে কার্বনটা রয়েছে তার জারণ সংখ্যা হচ্ছে +4। তাহলে আমরা দেখতেছি বিক্রিয়কে কার্বনের জারণ সংখ্যা +3 এবং উৎপাদে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি অক্সিডেশন। আমরা জানি বিক্রিয়ক এবং বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট হওয়ার সময় যদি জারণ সংখ্যার মান বৃদ্ধি পায় তাহলে সেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে অক্সালেট আয়নটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হওয়ার সময় কার্বনের জারণ সংখ্যা +3 থেকে +4 হওয়ার কারণে আমরা বলতেছি সেখানে জারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এখন আমাদের শীটের 4 নাম্বার নিয়ম যেটা ছিল সেগুলো যদি আমরা এখন এখানে একটু অ্যাপ্লাই করি। 4-এর 1 নাম্বার নিয়মটা ছিল অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে যে পরমাণুগুলো থাকবে সেগুলোকে ব্যালেন্সিং করতে। তাহলে এখানে আমরা দেখতেছি বিক্রিয়কে কার্বন আছে 2টা, উৎপাদে কার্বন আছে 1টা। তাহলে এটা ব্যালেন্স করার জন্য অবশ্যই আমার উৎপাদের কার্বনকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ আমাদের শীটের 4 নাম্বার রুল যেটা লেখা ছিল তার 1 নাম্বার পয়েন্টটা অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল, এবং সেটাকে অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের উৎপাদে কার্বন ডাই অক্সাইডকে 2 মোল নিতে হবে। ঠিক আছে, এরপর 2 নাম্বার রুল যেটা সেটা হচ্ছে 2 নাম্বার রুলটা কি ছিল? 2 নাম্বার রুল ছিল যদি অক্সিজেন ইমব্যালেন্স থাকে তাহলে যে পাশে অক্সিজেন কম থাকবে সে পাশে পানি যোগ করতে হবে। এখন আমরা দেখতেছি বিক্রিয়কের মধ্যে অক্সিজেন আছে 4টা, উৎপাদের মধ্যে অক্সিজেন আছে 4টা, অর্থাৎ এখানে অক্সিজেনটা ব্যালেন্স অবস্থায় আছে, অর্থাৎ আমাদের এখানে পানি যোগ করার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ আমাদের 2 নাম্বার রুলটা এখানে অ্যাপ্লিকেবল না। এরপর আমরা একটু যদি 3 নাম্বার রুলটা খেয়াল করি, 3 নাম্বার রুলটা ছিল যদি পানি যোগ করি তখন যে হাইড্রোজেন গুলো প্রোডিউস হবে সেটাকে ব্যালেন্স করার জন্য H+ আয়ন যোগ করতে হবে। যেহেতু এখানে কোনো ধরনের পানি যোগ করতে হয় নাই তাহলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় নাই। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে আমাদের হাইড্রোজেন আয়ন যোগ করার প্রয়োজন নাই, তাহলে আমাদের 3 নাম্বার রুলটা অ্যাপ্লিকেবল না। এবার 4 নাম্বার রুলটা আসি। 4 নাম্বার রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে অবজার্ভ করবা। এখানের মধ্যে কার্বন, একটা কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3, কিন্তু কার্বন টোটাল আছে কয়টা? 2টা। তাহলে কার্বনের টোটাল জারণ সংখ্যা হবে কত? +6। একটা কার্বন যদি +3 হয় 2টা কার্বন ডেফিনেটলি +6 হবে। আর একটা কার্বন উৎপাদে যে কার্বন ডাই অক্সাইড ছিল সেখানে একটা কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4, কিন্তু বর্তমানে যেহেতু 2 মোল কার্বন ডাই অক্সাইড আমরা দেখতেছি সেই কারণে কার্বনের টোটাল জারণ সংখ্যা হচ্ছে কত? +8। দ্যাট মিন্স আমার +6 কে +8 এর সমান করার জন্য +8 এর সাথে আমার ডেফিনেটলি 2টা ইলেকট্রন কি করতে হবে? যোগ করতে হবে। এটা দ্বারা মিন করে যে অক্সালেট আয়ন 2টা ইলেকট্রন দান করে তোমার 2 মোল কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। ওকে, আবার তোমার আরেকটা অংশ যেটা সেটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা নিয়ে অনেকবার কথাবার্তা বলা হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে রিডাকশন বিক্রিয়া ঘটে এবং সেখানে MnO4- যেটা রয়েছে সে MnO4- তোমার Mn2+ এ কনভার্ট হয়, এবং 4 নাম্বার যে রুলস গুলো আছে সেগুলোকে যদি আমরা প্রয়োগ করি তখন এখানে 4s2 নিতে হয় এবং এখানে 8s+ আনতে হয়, প্লাস হচ্ছে তোমার 5টা ইলেকট্রন নিতে হয়। তো আমরা দেখতেছি অক্সালেট আয়ন 2টা ইলেকট্রন দান করে আর তোমার পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে একজন যদি 2টা ইলেকট্রন দান করে আরেকজন 5টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা তো সম্ভব না। তাহলে এখানে যে ইলেকট্রন ইমব্যালেন্স আছে সেই ইলেকট্রন ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হবে, এবং সে ব্যালেন্স করার জন্য আমাদের অক্সিডেশন হাফ পুরো অংশটাকে 5 দ্বারা গুণ করতে হবে। অক্সিডেশন হাফটাকে আমার 5 দ্বারা গুণ করলে ইলেকট্রন হবে 10টা, আর রিডাকশন হাফটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সেখানেও ইলেকট্রন হবে 10টা। অর্থাৎ অক্সিডেশন হাফে ত্যাগকৃত ইলেকট্রন এবং রিডাকশন হাফে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা তখন ব্যালেন্স হয়ে যাবে।
তাহলে আমরা তখন যা লিখবো সেটা হচ্ছে, তাহলে আমরা তখন অক্সিডেশন হার হিসেবে পাবো কি, অক্সিডেশন হার হিসেবে পাবো 5C2O4 2 10 কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে 10 ইলেকট্রন। আর রিডাকশন হাফ থেকে আমরা কি পাবো, রিডাকশন হাফ থেকে আমরা পাবো 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 16H প্লাস প্লাস হচ্ছে 10 ইলেকট্রন, দেন হচ্ছে 2Mn2 প্লাস প্লাস হচ্ছে 8H2O। এখন আমরা এই যে অক্সিডেশন হাফ এবং রিডাকশন হাফ আছে এই দুটা অংশই কি করে দিব, যোগ করে দিব। তাহলে অক্সিডেশন হাফ এবং রিডাকশন হাফকে যোগ করলে আমরা কি পাবো, অক্সিডেশন হাফ এবং রিডাকশন হাফকে যোগ করলে আমরা পাবো 5C2O4 2 প্লাস হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 16H প্লাস প্লাস হচ্ছে 10 ইলেকট্রন, উৎপাদে থাকবে তোমার 10 কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে 10 ইলেকট্রন, দেন হচ্ছে প্লাস 2Mn2 প্লাস প্লাস হচ্ছে 8H2O। এটা হচ্ছে আমাদের অক্সিডেশন হাফ এবং রিডাকশন হাফ যোগ করার পরে প্রাপ্ত অংশ। যেহেতু বিক্রিয়কে 10টা এবং উৎপাদে 10টা ইলেকট্রন আছে, তাহলে সেই দুটো বাদ যাবে। তাহলে বাদ দেওয়ার পরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 5C2O4 2 প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, উৎপাদে থাকবে 10 কার্বন ডাই অক্সাইড প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O। এখন আমরা প্রয়োজনীয় দর্শক আয়ন আনবো, প্রয়োজনীয় দর্শক আয়ন আনবো বিক্রিয়ক অংশে। এখানের মধ্যে C2O4 2 বা অক্সালেট আয়নের দর্শক আয়ন কে ছিল, অক্সালেট আয়নের দর্শক আয়ন ছিল হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা যদি দর্শক আয়নটা নিয়ে আসি তাহলে হচ্ছে এটা হচ্ছে H2C2O4, MnO4 মাইনাসের দর্শক আয়ন ছিল পটাশিয়াম, তাহলে 2KMnO4 প্লাস 16H প্লাস, H প্লাসটা প্রোডিউস করতে সালফিউরিক অ্যাসিড থেকে একটা সালফিউরিক অ্যাসিড কয়টা H প্লাস প্রোডিউস করে, দুইটা H প্লাস, দ্যাট মিন্স 16টা H প্লাস প্রোডিউস করার জন্য আমার 8টা সালফিউরিক অ্যাসিড লাগবে। এখন উৎপাদ অংশে আমরা কি লিখব, ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যেভাবে সংখ্যাগুলি বসাইছি প্রকৃতপক্ষে তুমি তখন সংখ্যাগুলো প্রথমে বসাই দিবা না। তুমি প্রথমে যে বিক্রিয়কগুলো থাকবে অর্থাৎ অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, জাস্ট সেগুলো এমনিতে লিখবা, সংখ্যাগুলো একটু মুছে দিবা, প্রথমে তুমি লিখবা না, ঠিক আছে? তুমি প্রথমে জাস্ট বিক্রিয়কে যারা থাকবে তাদেরকে লিখে ফেলবা। আর উৎপাদে তুমি কি কি লিখবা, এখানে আমরা উৎপাদে দেখতেছি কি কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড। প্রথমে তোমার সংখ্যা লেখার প্রয়োজন নাই, অর্থাৎ কয় মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা লেখার দরকার নেই, শুরুতে মুখস্থ কার্বন ডাই অক্সাইড। দেন হচ্ছে এই যে আর কি কি লিখবা, দেখো তোমার কাজ হচ্ছে বিক্রিয়কে যতগুলো ধাতু থাকবে, যেমন এখানে ধাতু কে আছে পটাশিয়াম, এখানে ধাতু কে আছে ম্যাঙ্গানিজ, যতগুলো ধাতু থাকবে সবগুলো ধাতুর সালফেট লবণ উৎপন্ন হবে। এটা হচ্ছে ফিক্স কথাবার্তা যে বিক্রিয়কে যতগুলো ধাতু থাকে, এটা যদি সালফিউরিক অ্যাসিড উপস্থিত বিক্রিয়া সংঘটিত হয় ততগুলো ধাতু সালফেট লবণ উৎপন্ন হবে। দ্যাট মিন্স আমার কি কি উৎপন্ন হবে, আমি একটু কার্বন ডাই অক্সাইডটা নিচের দিকে লিখি, কার্বন ডাই অক্সাইড প্লাস আমার পটাশিয়াম ধাতু ছিল পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে, ম্যাঙ্গানিজ ধাতু ছিল ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে। দেন আমরা আবার দেখতেছি এখানে আরেকটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে পানি। তাহলে আমরা প্রথমে কোনো ধরনের সংখ্যা লিখব না। তাহলে আমরা বিক্রিয়ার পূর্বে এখানে মানে টোটাল কি কি পরমাণু বিক্রিয়াটাতে পার্টিসিপেট করছে, এখানে দেখতেছি বিক্রিয়াতে পার্টিসিপেট করছে হাইড্রোজেন পরমাণু, দেন হচ্ছে কার্বন পরমাণু, অক্সিজেন পরমাণু, পটাশিয়াম পরমাণু, ম্যাঙ্গানিজ পরমাণু এবং সালফেট যৌগমূলক। আমাদের ব্যালেন্স করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা ধাতু যেগুলো আছে সেগুলো বিক্রিয়ক এবং উৎপাদে ব্যালেন্স করে নেব। তো আমাদের বিক্রিয়কে ধাতু আছে পটাশিয়াম, আমরা দেখতেছি বিক্রিয়কে পটাশিয়াম আছে একটা,
কিন্তু উৎপাদে পটাশিয়াম আছে দুইটা, তাই ডেফিনেটলি বিক্রিয়কে পটাশিয়ামকে 2 দ্বারা গুণ করে দুইটা পটাশিয়াম বানিয়ে নিতে হবে। তো এখন আমার বিক্রিয়কে পটাশিয়াম দুইটা, উৎপাদে পটাশিয়াম দুইটা হলো, দ্যাট মিন্স পটাশিয়ামটা ব্যালেন্স। এরপর পটাশিয়ামকে ব্যালেন্স করতে গিয়ে আমরা দেখতেছি বিক্রিয়কে ম্যাগনেস হয়ে যাচ্ছে দুইটা, কিন্তু উৎপাদে ম্যাগনেস আছে একটা, দ্যাট মিন্স আমার উৎপাদের ম্যাগনেসকে 2 দ্বারা গুণ করতে হবে। তখন বিক্রিয়কের ম্যাগনেস এবং উৎপাদের ম্যাগনেস সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ তখন ম্যাগনেসটা ব্যালেন্সিং এ পৌঁছে যাবে। এরপর দেখো তোমার বিক্রিয়কে সালফেটের উৎস হচ্ছে দুইজন, সরি সালফেটের উৎস হচ্ছে একজন, শুধুমাত্র সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা দেখতেছি এখানে সালফেট আছে, কিন্তু উৎপাদে সালফেটের উৎস হচ্ছে দুইজন, একটা হচ্ছে পটাশিয়াম সালফেট আর একটা হচ্ছে ম্যাগনেস সালফেট। তাহলে আমার বিক্রিয়কে সালফেটের উৎস আছে একটা, উৎপাদে সালফেটের উৎস আছে দুইটা, তাহলে আমি দুইটা উৎসকে অবশ্যই কি দিতে হবে, আমার প্রায়োরিটি দিতে হবে, কারণ একজনটা তো ওই দুইজনে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা সাপেক্ষে আমি সরাসরি বলে দিতে পারবো। তাহলে এখানে উৎপাদে আমরা দেখতেছি ব্যালেন্সিং করতে গিয়ে উৎপাদে সালফেট হচ্ছে 3টা, তাহলে অবশ্যই বিক্রিয়কের যে সালফিউরিক অ্যাসিডটা আছে সেখানে সালফিউরিক অ্যাসিডের সামনে কত নিতে হবে, 3 নিতে হবে, কারণ তখন সালফেট হবে কয়টা, তখন সালফেট হবে 3টা, আমার উৎপাদও সালফেট আছে কয়টা, 3টা, তখন সালফেটটা কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমাদের 3টা জিনিস ব্যালেন্স হলো পটাশিয়াম, ম্যাগনেস, সালফেট, আমার বাকি আছে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। এবার আমরা একটু যদি দেখি কার্বনটা আমরা সবার শেষে করব, অক্সিজেনটাকে একটু আমরা ব্যালেন্স করে নিই। অক্সিজেনের উৎস হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, আর একটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে অক্সিজেন আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে অক্সিজেন আছে 8টা, আর অক্সালিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে 4টা। আর তোমার পানির মধ্যে আর উৎপাদের মধ্যে অক্সিজেনের উৎস হচ্ছে দুইজন, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। তাহলে এখানে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনটা, একটু সময় নিয়ে একটু চিন্তা করবা। সেটা হচ্ছে কি আমার উৎপাদের মধ্যে ব্যালেন্স করার মতো অংশকে, মানে পটাশিয়াম তো ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে, সালফেটও ব্যালেন্স হয়ে গেল, তাহলে এই পটাশিয়াম সালফেট নিয়ে কোনো ধরনের কথাবার্তা নাই। ম্যাগনেস ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এই ম্যাগনেস সালফেট নিয়ে কথাবার্তা নেই। তাহলে আমার উৎপাদে কার্বন ডাই অক্সাইড আর পানি রয়েছে, আর বিক্রিয়কে আছে অক্সালিক অ্যাসিড, অক্সিজেনের মধ্যে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে, আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। এখন তুমি যদি এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, যে সেটা হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড দেখছিলাম কয় মোল উৎপন্ন হয়েছিল, 10 মোল। এখন মনে করো আমরা শুরুতে এখানে একটা 10 দিলাম, তাহলে যদি আমি শুরুতে একটা 10 দিই, কেন 10 দিব, কারণ হচ্ছে আমার যে কার্বনটা ইমব্যালেন্স আছে, এই বিক্রিয়কে কার্বনের উৎস হচ্ছে শুধুমাত্র অক্সালিক অ্যাসিড, আর কোথাও তো কার্বন নাই, ঠিক আছে। তাহলে এখানে বিক্রিয়কের মধ্যে কার্বন আছে 2টা, আর উৎপাদের মধ্যে যদি আমি 10 না লিখে শুরুতে জাস্ট দেখি, উৎপাদের মধ্যে কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং তার সামনে শুরুতে ছিল 1, তা আমার কথা এখানে নিলাম 1। তাহলে 2 এবং 1 তো সমান না, অর্থাৎ আমার বিক্রিয়কে হচ্ছে 2, উৎপাদে হচ্ছে 1, এটাকে সমান করার জন্য আমরা যদি উৎপাদে কার্বন ডাই অক্সাইডকে 10 দ্বারা গুণ করি, তখন আমার কার্বন হবে 10টা। সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য বিক্রিয়কে অক্সালিক অ্যাসিড নিচ্ছি 5টা, তখন অক্সালিক অ্যাসিড যদি 5 নিই তখন কার্বন হয় 10, কার্বন ডাই অক্সাইড আর কার্বনও হয় 10, দ্যাট মিন্স আমার কার্বনটা কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। এখন আমার দুটো জিনিস ব্যালেন্স করতে হবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। উৎপাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অংশ শুধুমাত্র হাইড্রোজেন অংশ শুধুমাত্র হাইড্রোজেন, আর বিক্রিয়কে হাইড্রোজেনের অংশ হচ্ছে দুইজন, একটা হচ্ছে অক্সালিক অ্যাসিডে হাইড্রোজেন আছে আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে। তা আমরা দেখতেছি বিক্রিয়কে হাইড্রোজেন আছে, এখানে আছে 10টা আর এখানে আছে 6টা, তাহলে বিক্রিয়কে ইন টোটাল হাইড্রোজেন আছে 16টা। তাহলে উৎপাদের হাইড্রোজেন উৎস যেটা, তার সে পানিকে অবশ্যই কয় মোল নিতে হবে, 8 মোল, তখন আমার উৎপাদে হাইড্রোজেন হবে 16টা এবং বিক্রিয়কে হাইড্রোজেন হবে 16টা, অর্থাৎ হাইড্রোজেনটাও ব্যালেন্স হয়ে গেল। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে অক্সিজেন।
এখানে আমরা দেখতেছি অক্সালিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে 20টা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে অক্সিজেন আছে 8টা, ইন টোটাল হচ্ছে 28টা। উৎপাদের মধ্যে আমরা দেখতেছি এখানে আছে 20টা অক্সিজেন আর এখানে আছে 8টা অক্সিজেন, অক্সিজেনটা কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তো শুরুতে এটা একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু শীটের মধ্যে আমি যেভাবে লিখে দিছি তুমি একটু দেখবা, ওই জিনিসটা যদি তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি এটা বুঝে যাওয়ার কথা। আর এখানে জিনিসটা ওভারঅল কথাবার্তা হচ্ছে, তুমি প্রথমে যে বিক্রিয়কগুলো দেওয়া থাকবে সেখানের মধ্যে কোনটা বিজারক আর কোনটা জারক সেটা তোমার চারটাকে যদি মুখস্থ করে রাখো তাহলে দ্রুত করতে পারবা। অক্সালিক অ্যাসিডটা হচ্ছে তোমার এখানে কি হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে জারক হিসেবে কাজ করবে। অক্সালিক অ্যাসিডে অক্সালেট আয়নটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন থেকে ম্যাগনেসিয়াম আয়ন উৎপন্ন হবে। অক্সিডেশন হার এবং রিডাকশন হারে 4 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করবা, দেন অক্সিডেশন হার এবং রিডাকশন হার যোগ করবা, যোগ করার পর প্রয়োজনীয় দশক আয়ন এনে বিক্রিয়ক অংশটা ফিল আপ করবা, কিন্তু সেখানে কোনো ধরনের সংখ্যা বসাবা না। আর উৎপাদক প্রোডাক্টগুলো লিখার সময় তোমার বিক্রিয়কে যে ধাতুগুলো থাকবে সে ধাতব সালফেটগুলো উৎপন্ন হবে, দেন তোমার 1-2 যোগ করার পর যা যা থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড ছিল এই বিক্রিয়াটাতে এবং পানি ছিল সেটা ফিল আপ করবা। ফিল আপ করার পর এই যে ব্যালেন্সিং করার সময় প্রথমে ধাতু অংশটাকে ব্যালেন্স করে নিবা, ধাতু অংশ ব্যালেন্স করার পর সালফেট অংশটাকে ব্যালেন্স করবা। এই তিনটা অংশ ব্যালেন্স করার পরে তোমার যেহেতু অক্সিডেশন হার এবং রিডাকশন হার যোগ করার সময় দেখবা কার্বন ডাই অক্সাইড 10টা উৎপন্ন হয়, তাহলে তুমি সেখানে 10 বসাই দিবা। এই জিনিসটা যদি তুমি বসাই দাও তাহলে সহজ হয়, কারণ আমার উৎপাদের মধ্যে কার্বন উৎস শুধুমাত্র একজন, কার্বন ডাই অক্সাইড কার্বন, তাহলে তার সামনে যদি 10 বসাই দাও তাহলে ইজিলি বিক্রিয়কের কার্বনগুলো ব্যালেন্স হয়ে যাবে, কারণ বিক্রিয়ক কার্বন উৎস শুধুমাত্র একজন, সেটা ব্যালেন্স করার জন্য 5 বসাই দিতেছে, তখন কার্বনটা ব্যালেন্স হয়ে যায়। এরপর হচ্ছে অক্সিজেনের উৎসটাকে ব্যালেন্স করবো, হাইড্রোজেনের উৎসটাকে ব্যালেন্স করবো, এইভাবে ব্যালেন্স করবো। যদি না বুঝে থাকো 5 নক দিবা, আশা করি বুঝতে পারবা নিজেরা, ঠিক আছে? ওকে।